সত্যি বলতে আমি প্রথম ভেবেছিলাম এই মুভিটা এক্সপ্লেনই করব না, কারণ এমন সব দৃশ্য সিনেমাটির মধ্যে রয়েছে যা একদমই ইউটিউবে দেখানো সম্ভব নয়। কারণটা এই মুভির আগের পার্টগুলো যারা দেখেছো তারা বেশ ভালোভাবেই জানো। তাহলে চলো বেশি কোনো স্পয়লার না দিয়ে আসল গল্পে ঢুকে পড়ি। সালটা ছিল 1960। আমরা দেখি এক কাপল গাড়িতে করে কোথাও একটা যাচ্ছে। এই মেয়েটির নাম হলো আইরিস এবং ছেলেটির নাম পল। আসলে পল তার গার্লফ্রেন্ডকে নিয়ে যাচ্ছিল একটা বড় রেস্টুরেন্টের ওপেনিং এ। সেখানে পৌঁছে আইরিস ভীষণ খুশি হয়। রেস্টুরেন্টটা ছিল বিশাল উঁচু একটা টাওয়ারের উপরে। এবারে লিফটে করে ওপরে এসে তারা যখন রেস্টুরেন্টের মধ্যে ঢোকে, তারা জানতে পারে অতিরিক্ত কাস্টমার থাকার কারণে কোনো সিট এখন খালি নেই। তখন তারা দুজন ওই স্কাই ভিউ টাওয়ার থেকে নিচের দৃশ্য দেখার জন্য ধারের দিকে চলে আসে এবং তখন থেকেই আইরিসের চোখে মুখে কেমন একটা চিন্তার ছাপ আমরা লক্ষ্য করি। একটু বাদেই তার একটু অস্বস্তি হয়, সে দৌড়ে ওয়াশরুমের দিকে যায় এবং সেখানেই একটা বার ডান্সার তাকে দেখে বুঝতে পেরে যায় যে সে হয়তো প্রেগনেন্ট। কিন্তু আইরিস জানায়, আমি এখনো এটা আমার বয়ফ্রেন্ডকে বলিনি, জানি না সে এটা কেমন ভাবে নেবে। সেখানে ওই বার ডান্সারের বাচ্চাকেও দেখি, যার নাম ছিল জেবি। একটু বাদেই পল আইরিসকে নিয়ে স্কাই ভিউ টাওয়ারের একদম টপ ফ্লোরে চলে যায় এবং সেখানে সবার সামনে পল আইরিসকে বিয়ের প্রস্তাব দেয়। এটা শুনে আইরিস তো ভীষণ খুশি হয়, কারণ সে ভাবতেই পারেনি আজকেই তাকে সে প্রপোজাল দেবে। এই সুযোগে সেও জানিয়ে দেয় যে সে এখন প্রেগনেন্ট এবং এই খবরটা শুনে পল আরো বেশি খুশি হয় এবং বলে, এটা তো আরো ভালো হলো, তাহলে খুব তাড়াতাড়ি আমাদের একটা পরিবার হতে চলেছে। এবং পল তাকে আংটিটা পরিয়ে দেয়। কিন্তু তখনও তারা বুঝতে পারে না যে একটু পরে তাদের জন্য ঠিক কি অপেক্ষা করছে। এদিকে আমরা দেখি একটি বাচ্চা ছাদ থেকে বারবার কয়েন ছুঁড়ে নিচে ফেলছে। এটা দেখে গার্ড তাকে মানা করলেও সে কোনো কথা শোনে না। এবারে ওই একটা কয়েন গিয়ে আটকে যায় টাওয়ারের ভেতরের এক্সস্ট ফ্যানে। এই কয়েনটার জন্য গোটা গল্প জুড়ে ঠিক কি কি হতে পারে সেটা জানলে তোমাদের চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। অপরদিকে আইরিস এবং পল ডান্স করার জন্য নিচে নেমে আসে আর তাদের নতুন সম্পর্কের খুশিতে তারা দুজনেই ডান্স করতে শুরু করে। এদিকে ওই ডান্স ফ্লোরে আগে থেকেই ঝাড়বাতির একটা টুকরো পড়ে একটু চিড় খেয়েছিল আর অত মানুষের নাচের দাপটে দু একটা স্ক্রুও খুলে যায় আর সেই কয়েনটাও ফ্যান থেকে বেরিয়ে গিয়ে গ্যাস পাইপে লাগে। এদিকে গ্যাসও লিক হচ্ছে এবং ফ্লোরের কাঁচটাও ধীরে ধীরে ফাটল নিচ্ছে। কিন্তু বাকি লোকেরা যেহেতু নাচে মগ্ন তাই সেটাকেও খেয়ালই করে না। এরপর হঠাৎ সেই নাচের ফ্লোর ভেঙে যায় আর ওই অত উঁচু টাওয়ার থেকে বেশ কিছু মানুষ নিচে পড়ে যায় এবং সাথে সাথেই মারা যায়। এদিকে আইরিসের বয়ফ্রেন্ড পলও পড়ে যায়। সে কিছুক্ষণ ঝুলে থাকতে পারলেও একটু বাদেই তার হাত ছেড়ে পড়ে সেও মারা যায়। এদিকে লিক হওয়া গ্যাস থেকে বিশাল মাপের আগুন লেগে যায় রেস্টুরেন্টের মধ্যে আর বেঁচে থাকা মানুষগুলো সবাই একসাথে লিফটে উঠে বাঁচার চেষ্টা করে। কিন্তু অতিরিক্ত ভারী হওয়ার কারণে লিফটটাও ছেড়ে ওপর থেকে নিচে পড়ে যায়। এরপর কিছু মানুষ সিঁড়ি দিয়ে পালাতে গেলে তাদের জন্য বিপদ অপেক্ষা করছিল, কারণ সিঁড়িরও একটা অংশ হঠাৎ মাঝখান থেকে ভেঙে যায় এবং শেষমেশ ওই টাওয়ারটা দাঁড়িয়ে থাকতে পারে না। এর মাথার অংশটা ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে এবং মোটামুটি রেস্টুরেন্টের উপস্থিত প্রায় সকল মানুষই মারা যায় এবং সব শেষে আইরিস এবং সেই ছোট্ট বাচ্চা জেবি তারাও উপর থেকে পড়ে মারা যায়। ঠিক তখনই আমরা লক্ষ্য করি এই পুরো ঘটনাটা আসলে একটি মেয়ে ক্লাসের মধ্যে বসে স্বপ্ন দেখছিল এবং হঠাৎ চিৎকার করে ওঠায় সকলে তার দিকে হতবাক হয়ে তাকিয়ে থাকে। সেটা কি আসলেই কোনো স্বপ্ন ছিল নাকি সত্যি, সেটা আমরা এবার জানতে পারবো। এই মেয়েটির নাম হলো স্টেফেনি, বয়স 21 আর সে এখন কলেজে পড়ে। যথারীতি হোস্টেল রুমে ফিরে এসে সেদিন রাতেও আবার সেই দুঃস্বপ্ন তার মাথায় পাক খায়। একটু পরে আবার চিৎকার করে উঠলে তার রুমমেট জেগে ওঠে এবং জানতে চায়, এমন কি হচ্ছে তোমার সাথে। স্টেফেনি জানায়, আমি যে মেয়েটির স্বপ্ন বারবার দেখি তার নাম আইরিস আর আমি যতদূর জানি আমার দিদার নামও তাই ছিল। এদিকে হোস্টেল রুমে প্রতিদিন এমন হলে বাকিদের পড়াশোনারও তো ক্ষতি হবে, তাই সে ছুটি নিয়ে বাড়ি চলে আসে। বাড়িতে থাকে কেবল তার বাবা এবং ভাই। ইনি হলেন স্টেফেনির বাবা মার্টি। তিনি প্রথমে স্টেফেনিকে অসময়ে ফিরে আসতে দেখে একটু অবাক হন। তবে স্টেফেনি এতদিন পরে ফিরে অন্য কিছু না বলে সরাসরি জিজ্ঞাসা করে, তুমি কি আমার মায়ের মা মানে আমার দিদা আইরিসের বিষয়ে কিছু জানো? তার বাবা একটু অবাক হয় এবং বলে যে না, বেশি কিছু তো জানি না, তবে তুমি বা জানতে চাইছো কেন? আর যেসব অল্প কিছু জিনিস ওনার ছিল সেগুলো আর এখানে নেই। একটু পরে তার ভাই চার্লি ওপর থেকে নামে। সে তখন যাচ্ছিল তার মামার বাড়ি। স্টেফেনিও তার সঙ্গে বেরিয়ে পড়ে। তবে যাওয়ার আগে তার বাবা জানিয়ে দেয়, মামার বাড়ি যাচ্ছ ঠিক আছে, তবে তোমার মামা হাওয়ার্ডের কাছে তোমার দিদার সম্পর্কে কিছু জানতে চেও না, কারণ তারা তোমার দিদাকে একদমই পছন্দ করে না। যাওয়ার পথে স্টেফেনি তার ভাইকে জানায়, জানিস আমার কলেজের নাম্বার এবারে খুব কম এসছে। তার ভাই একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি তো বারবার ক্লাসে ফার্স্ট হও, তাহলে এত কম হলো কিভাবে? স্টেফেনি জানায়, বেশ কিছুদিন ধরে আমি রাতে ঘুমাতে পারছি না আর প্রতিদিন ওই একই স্বপ্ন দেখি যেখানে আমার দিদা আইরিস থাকেন, আর এই সব কিছুর জন্য ঠিক করে পড়াশোনাও করতে পারছি না। ফাইনালি সেখানে পৌঁছে তার মামার ছেলে মেয়েদের সঙ্গে দেখা হয়। মামার বড় ছেলেটির নাম হলো এরিক, তারপর জুলিয়া আর সবচেয়ে ছোট ববি। আসলে ছোটবেলা থেকেই তাদের বন্ডিংটা খুব ভালো ছিল। তবে স্টেফেনি কলেজে চলে যাওয়ার পর থেকে তার কাজিনদের সঙ্গে টিউনিংটা অনেকটা কমে গেছে। এদের স্টেফেনির একটু খারাপ লাগে যে এতদিন পরে এলাম আর কেউ ঠিক মতো আমার সঙ্গে কথাই বলছে না। যাক, এরপর সে দেখা করে তার মামি ব্রেন্ডা এবং তার মামা হাওয়ার্ডের সঙ্গে। একমাত্র এরা দুজনই তাকে দেখে ভীষণ খুশি হয়। এদিকে তার বাবার বারণ করা সত্ত্বেও স্টেফেনি তার মামাকে জিজ্ঞাসা করে, আসলে আমি খুব বিরক্ত হয়ে তোমার কাছে এসেছি মামা। আমি দিদা আইরিসকে নিয়ে রোজ একই স্বপ্ন দেখি এবং সেখানে তাই কোনো একটা স্কাই ভিউ নামক রেস্টুরেন্টে যেতে দেখি। এটা শুনেই তার মামা এবং মামি থমকে যায় এবং তার সমস্ত প্রশ্ন এড়িয়ে যায় এবং শুধু বলে, ঠিক আছে এখন
এখন কথা পরে হবে, আগে চলো সবাই খাওয়া দাওয়া করে নি। তার মামা ছেলেমেয়েরাও শুনে ভাবে আমার পাগলি দিদার কথাই জানতে চাইছে কেন রে বাবা। তবে তার মামা জানায় আমার মা আইরিস পুরো পাগল হয়ে গেছিল। আমার বোন মানে তোমার মা আর আমাকে সবসময় ঘরে আটকে রাখতো এবং বলতো তোমরা বেরোলেই মারা যাবে। একসময় এই পাগলামি এত বেড়ে যায় যে আমরা দুই ভাই বোন আলাদা থাকতে শুরু করি। এরপর ধীরে ধীরে যখন আমাদের নিজেদের পরিবার হতে শুরু করলো তখন আমরা ফ্যামিলি নিয়ে মায়ের থেকে আলাদা থাকতেই শুরু করি। কিন্তু সেখানেও মা আমাদের সবসময় চিঠি পাঠাতো এবং সেই চিঠিতে আমাদের প্রত্যেকের মারা যাওয়ার খবর লেখা থাকতো যে আমাদের পরিবারের কে কখন মারা যাবে। আর এই সমস্ত পাগলামির জন্যই আর আমরা মায়ের সঙ্গে কোনো যোগাযোগ রাখি না, আর জানিও না তিনি এখন কোথায় আছেন। তারা সবাই সেখান থেকে চলে যেতে স্টেফিনি তার মামিকে জিজ্ঞাসা করে, তুমি একমাত্র আমাকে হেল্প করতে পারো, আমাকে জানাও আমার দিদা কোথায় আছে, আমাকে জানতেই হবে যে আমার সঙ্গে এটা কেন হচ্ছে। প্রথমে একটু হেজিটেট করলেও তার মামি জানায়, দেখো আমি তোমায় সরাসরি কিছু বললে তোমার মামা আমার উপর রাগ করতে পারে, তবে ওই ড্রয়ারটাতে দেখতে পারো যেখানে তোমার দিদার কিছু জিনিসপত্র আছে, দেখো সেখান থেকে কিছু জানতে পারো কি। সেই ড্রয়ার খুলেই প্রথমেই দেখতে পায় তার দিদার দাদুর একটা ফটো এবং এখানেই সে নিশ্চিত হয়ে যায় যে স্বপ্নে দেখা সেই মেয়েটি এবং এই ছবি হুবহু মিলে যাচ্ছে। তারপর সে ঠিকানা খুঁজে বার করে রওনা দেয় দিদা আইরিসকে খুঁজে বার করতে। মেন হাইওয়ে ধরে বেশ কিছুটা ড্রাইভ করার পর এবার শুরু হয় ঘন জঙ্গলের পথ এবং সেই রাস্তা পেরোনোর পর পৌঁছে যায় একটা নির্জন জায়গায়। সামনেই দেখে কেমন একটা ভুতুড়ে পুরানো বাড়ি, যার আশেপাশে কোনো জনবসতিই নেই। গাড়ি থেকে নেমে সামনেই রাখা এক ক্যামেরার মাধ্যমে কথা বলতে গেলে এক মহিলার গলা প্রথমেই মানা করে দেয় এবং জানতে চায় তুমি কে। তারপর স্টেফিনি তার পরিচয় দেয় এবং বলে যে আমি তোমার মেয়ের মেয়ে, অর্থাৎ আমি তোমার নাতনি। এটা শুনে তার দিদা জানায়, ঠিক আছে, তোমার কাছে যা কিছু আছে ওই সামনে রাখা বক্সের মধ্যে রেখে দাও এবং আস্তে আস্তে ভেতরে ঢুকে এসো। এরপর সেই বিশাল গেটটি খুলে যায় এবং স্টেফিনি ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে। সে দেখে আশেপাশে যেন মরণ ফাঁদ তৈরি হয়ে আছে আর চারিদিকে কেমন একটা গা ছমছমে পরিবেশ। এবার সে আস্তে করে দরজাটা খুলে ঘরের মধ্যে ঢোকে। তার দিদা দূর থেকেই তাকে দেখে ভীষণ অবাক হয় এবং মন থেকে খুশিও হয়, কারণ এত বছর পর তার সঙ্গে এখানে কেউ দেখা করতে এসেছে। এরপর তার দিদা তাকে একটা চেয়ার দেয় এবং বলে খুব সাবধানে ধীরে ধীরে এখানে বসো। তারপর স্টেফিনি প্রতিদিন রাতে দেখা সেই স্বপ্নের কথা তার দিদাকে জানায়। সেটা শুনে তার দিদা বলে, তুমি যেটা দেখেছো সেটা কোনো স্বপ্ন নয়, ওটা আমার অতীত, সাথে একটা পূর্বাভাসও বলতে পারো আমাদের ভবিষ্যৎ নিয়ে। স্টেফিনি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারে না, তবে তার দিদা জানায় তুমি স্বপ্নে কতটা কি দেখেছো আমি জানি না, তবে সেদিন আসলে যা ঘটেছিল সেটা এখন আমার মুখে শোনো। সেদিন ওই স্কাই ভিউ টাওয়ারে দুর্ঘটনাটা ঘটার আগে আমি কোনোভাবে মন থেকে জানতে পেরে গেছিলাম এবং সব জিনিসটা যেন স্পষ্ট চোখের সামনে দেখতে পাচ্ছিলাম, আর সেই জন্যই ঝটপট আমি ছেলেটির হাত থেকে ওই কয়েনটা কেড়ে নিই যাতে আর দুর্ঘটনার সূচনাটাই না হয়। এরপর আমি দৌড়ে নিচে গিয়ে ডান্স ফ্লোর থেকে সমস্ত মানুষকে সরিয়ে নিই। তার ফলে যেটা হয়েছিল যে সেদিন রাতে কোনো দুর্ঘটনাই ঘটেনি, সকল মানুষ বেঁচে যায়। তবে আমি জানতাম না অজান্তে আমি কি ভুল করে ফেলেছি আর এর পরিণাম ভবিষ্যতে কি হতে পারে। এবং সেখান থেকেই শুরু হয় আসল খেলা। যেহেতু সেই দুর্ঘটনায় সেখানে উপস্থিত সকল মানুষের মৃত্যু নিশ্চিত ছিল আর আমি ওই পুরো ঘটনাটা বাধা দিয়ে দিই, তাই সেদিন সবাই বেঁচে গেছিল ঠিকই, কিন্তু তারপর প্রত্যেকটা মানুষ আস্তে আস্তে কোনো না কোনো দুর্ঘটনায় মরে যায়। এটা শুনে স্টেফিনি বলে, তুমি যেহেতু সকলকে বাঁচিয়ে দিয়েছিলে তাহলে তারা আবার মারা গেল কেন? তখন তার দিদা জানায়, যাদের মৃত্যু নিশ্চিত থাকে তাদেরকে কেউ বাঁচাতে পারে না, সেটা তখন আমি জানতাম না। এবং যেহেতু আমারও মৃত্যু নিশ্চিত ছিল তাই সেখানে উপস্থিত সকলে মরে যাওয়ার পর মৃত্যু আমাকেও পিছু নেয়। কিন্তু কিছু ঘটার আগে আমি যেহেতু জানতে পারি বা নিজে দেখতে পাই, তাই আমি প্রায় 20 বছর ধরে মৃত্যুকে এড়িয়ে আসছি আর এই ঘরের মধ্যে নিজেকে বন্দি করে রেখেছি। আমি জানি এই ঘরের বাইরে পা দিলে মৃত্যু আমার জন্য অপেক্ষা করছে, মুহূর্তে আমাকে টেনে নেবে। তবু এত কিছু করার পরেও মৃত্যু আমায় ছাড়েনি। এখন আমার ক্যান্সারের লাস্ট স্টেজ, হয়তো খুব বেশি দিন হলে আর 2-1 সপ্তাহ বাঁচবো। তার দিদা আরো জানায় যে এত বছরে আমি ভালো করে বুঝে গেছি যে এই মৃত্যুর হাত থেকে কিভাবে বেঁচে থাকতে হয়, আর আমি সবসময় চাইতাম আমার সকল সন্তানদেরও এই মৃত্যু থেকে রক্ষা করতে। আমি এই ঘরটা এমন ভাবে বানিয়েছি এখানে তোমাদের কিচ্ছু হবে না, তাই তোমার দায়িত্ব ওদের সকলকে বুঝিয়ে এই ঘরের মধ্যে নিয়ে আসা এবং বাকি জীবনটা এখানেই কাটানো। এবার তার দিদা অর্থাৎ আইরিস বুঝতে পারে যে সে 2 মাস আগে থেকে ক্যান্সারে ভুগছে, আর ঠিক তখন থেকেই স্টেফিনিও ওই রকম স্বপ্ন দেখা শুরু করেছে। মানে আমি মারা যাওয়ার পর এই দৃষ্টিশক্তিটা তোমার মধ্যে আস্তে আস্তে চলে আসছে, মানে এবার থেকে তোমার পরিবারের কার কখন মৃত্যু হবে সেটা তুমি আগে থেকেই দেখতে পাবে। তবে একটা কথা মাথায় রেখো, এটা থেকে বাঁচা সম্ভব। এই বইটার মধ্যে আমি সমস্ত প্ল্যানিং এবং আমার ক্যালকুলেশন করে রেখেছি যাতে প্রত্যেকটা মরণ ফাঁদ থেকে তোমরা বাঁচতে পারো। তবে তার জন্য তোমাদের সকলকে এখানে এসে থাকতে হবে। কিন্তু এত কিছু শুনে স্টেফিনি একটু ঘাবড়ে যায় এবং বলে, আমি এখানে একদমই থাকতে পারবো না, এখন আমার কলেজ আছে, আমার এক্সাম আছে বলে সে এক প্রকার ভয় পেয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তবে তার দিদা বারবার তাকে বাধা দেয় এবং বলে, তুমি আমার কথা শোনো, আমি সব সত্যি বলছি, একটাও বানিয়ে বলছি না। স্টেফিনি তো ছুটে ঘর থেকে বেরিয়ে আসে। তবে তার দিদা ঘর থেকে বেরোতে গিয়ে ভাবে, এখান থেকে বেরোলে আমার মৃত্যু একদম ধরা বাঁধা। কিন্তু সে তো জানে সে আর বেশি দিন এমনিও বাঁচবে না, তাই সে পিছপা না হয়ে সেই বইটা তার নাতনিকে দেওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে আসে এবং একটুও দেরি না করে ঝটপট তাকে বুঝিয়ে দেয় এই বইটা তাকে কিভাবে ব্যবহার করতে হবে এবং কোন কোন জায়গায় কি কি ক্লু লুকিয়ে আছে। এবং ফাইনালি বলে, তুমি বিশ্বাস করছো না তো আমার কথা, এবার দেখো তাহলে, নিজের চোখে দেখলে হয়তো জিনিসটা বিশ্বাস করবে। ঠিক তখনই তার নাতনির চোখের সামনে হঠাৎ এক অদ্ভুত পরিস্থিতি তৈরি করে মৃত্যু তাকে গ্রাস করে নেয়। এটা দেখে তো স্টেফিনি বিশাল জোরে চিৎকার করে ওঠে। যাক, এবার
তার দিদার শেষ কাজে পরিবারের সবাই সেখানে আসে এবং স্টেফেনি তার মামার কাছে ক্ষমা চায়, কারণ তার মামার মানা করা সত্ত্বেও সে সেখানে গিয়েছিল। একটু বাদে স্টেফেনির মা ডার্লেনও সেখানে আসে। হাজার হোক, যেহেতু নিজের মা মারা গেছে তাই শেষ কাজে সে আসে। তাকে দেখে একমাত্র তার ভাই হাওয়ার্ড খুশি হলেও বাকি তার স্বামী এবং মেয়ে একটু বিরক্ত হয়, কারণ স্টেফেনি এবং তার ভাইকে অনেক ছোটবেলাতেই ছেড়ে তার মা চলে গিয়েছিল। এবার কেন গিয়েছিল সেটাও আমরা জানতে পারবো। যাক, এরপর তারা সকলে তার মামার বাড়িতে চলে আসে। এবার দুঃখের পরিবেশ কাটানোর জন্য সবাই মিলে একটা গেট টুগেদার অর্থাৎ পার্টি করে, যেখানে বাকি সবাই উপস্থিত ছিল, কিন্তু কেই বা জানতো এই পার্টিটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। একটু বাদে স্টেফেনির মা ডার্লেনও সেখানে আসে, যাকে দেখে তার ছোট ছেলে ভীষণ খুশি হয়, কারণ সে যেহেতু বয়সে ছোট তাই মায়ের উপর বেশিক্ষণ আর রাগ করে থাকে না। এদিকে গম্ভীর মেজাজে ঘরের মধ্যে বসে আছে স্টেফেনি। মনে খটকা লাগতেই সে তার দিদার দেয়া বইটা বার করে পড়তে শুরু করে। সেখানে কোনো না কোনো দুর্ঘটনার কথা সম্পূর্ণ বর্ণনা করা আছে। এদিকে তার মামার বাড়িতে পার্টির জোরসোর প্রস্তুতি চলছে। কেউ কোল্ড ড্রিঙ্ক তৈরি করছে, কেউ গ্রিল করার জন্য আগুন জ্বালাচ্ছে, আর কেউ বা টেবিলে গেমের জন্য ব্যবস্থা করছে। আর এত কিছুর মধ্যে তাদের কোনো না কোনো ভুল থেকে যাচ্ছে, যেগুলো তাদের মৃত্যুর কারণ হতে পারে। এদিকে নিজের বাড়িতে বসে থেকে স্টেফেনি ধীরে ধীরে আভাস পাচ্ছে জিনিসটার, যে কিছু একটা তো ঘটতে চলেছে। এদিকে গার্ডেনের দোলনায় হাওয়ার্ড এবং তার দিদি ডার্লেন বসে কথা বলছিল। একটু বাদে ডার্লেন লক্ষ্য করে যে জিনিসটার উপর ছেলেরা লাফাচ্ছে ঠিক তার নিচে একটা বাগান খোঁড়ার সরঞ্জাম আছে, যেটা কিনা খুবই ধারালো। তাই সে সবাইকে প্রথমে থামিয়ে দেয় এবং ধীরে ধীরে সেই জিনিসটা নিচ থেকে বার করে সেখান থেকে সরিয়ে দেয়। কিন্তু তারা কেউ জানতো না আসল বিপদের শুরু সেখান থেকেই। ওইদিকে স্টেফেনি পুরো বিষয়টা তার মনের মধ্যে দেখতে পেয়ে দ্রুত গাড়ি নিয়ে চলে আসে তার মামার বাড়িতে, কিন্তু সেখানে পৌঁছে কাউকে সতর্ক করার আগেই হঠাৎ মৃত্যু আবার তার খেলা শুরু করে দেয়। এক কাঁচের টুকরে হাওয়ার্ডের পা কেটে যায়। এরপর সেই লাঠিটা ঘাস কাটা মেশিনের উপর পড়ে এবং সেটা চালু হয়ে হাওয়ার্ডের দিকে আসতে শুরু করে, এবং মুহূর্তে সকলের সামনে সেই মেশিনটা হাওয়ার্ডের শরীরের উপর দিয়ে চলে যায়। দৃশ্যটা এতটাই ব্রুটাল ছিল যে সরাসরি ইউটিউবে দেখানো সম্ভব নয়, তাই যতটা পারছি ব্লার করে দেখাচ্ছি। এদিকে একটানা দুঃখ কাটতে কাটতে আর একটা শোকের ছায়া তাদের পরিবারের ওপর পড়লো। এরপর আবারও তারা মামার শেষ কাজ সম্পন্ন করে বাড়ি ফিরে আসে। এবার স্টেফেনি তার দিদার সেই কাগজগুলো একটা দেয়ালে আটকে বাকি সকলকে পুরো জিনিসটা বোঝানোর চেষ্টা করে এবং জানায় যে সেদিন রাতে স্কাইভিউ রেস্টুরেন্টে যেসব মানুষ বেঁচে গিয়েছিল তাদের সকলেরই মৃত্যু ওই একইভাবে হয়েছে যেভাবে তাদের রেস্টুরেন্টে মরে যাওয়ার কথা ছিল। কিন্তু আমার দিদা আইরিশ ওই সুরক্ষিত ঘরের মধ্যে প্রায় 20 বছর মৃত্যুকে এড়িয়ে বেঁচেছিল। এবার দিদা মারা যাওয়ার পর তারপরে আমাদের পরিবারের সবার বড় মামা হার্বার্ট মারা গেলেন। তখন জুলিয়া অবাক হয়ে বলে, আমরা তো কেউ স্কাইভিউ টাওয়ারে ছিলাম না, তাহলে আমাদের মৃত্যু কেন হবে? তখন স্টেফেনি জানায়, আসলে মৃত্যুর হিসেব অনুযায়ী সেদিন রাতেই আমার দাদু দিদার মরে যাওয়ার কথা ছিল, আর তারা যদি মারা যেত তাহলে আমাদের জন্মানোর কথাই ছিল না। তাই সেই দুর্ঘটনার পর যাদের জন্মানোর কথাই ছিল না মৃত্যু তাদেরকেও টেনে নেবে। কিন্তু তাদের পরিবারের এই শোচনীয় অবস্থায় স্টেফেনির কথা ঠিকঠাক কেউ বিশ্বাসই করছিল না। সে আরো বলে যে মৃত্যু আমাদের বয়সের হিসাবে মারছে, মানে দিদার পর পরিবারের সবচেয়ে বড় ছিল মামা, তারপর মামার পরিবারের সবচেয়ে বড় এরিক, তারপর জুলিয়া এবং তারপর ববি মারা যাবে, এরপর আমার মা, তারপর আমি এবং লাস্টে আমার ভাই মারা যাবে। কিন্তু আমার বাবা এবং মামির কিছু হবে না, কারণ তাদের সঙ্গে আমার দাদু দিদার কোনো রক্তের সম্পর্কই ছিল না। কিন্তু এত বোঝানোর পরও বাকিরা তার উপর রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এবার শুরু হয় মৃত্যুর আর এক খেলা। এরিক কাজ করছিল একটা পার্লারে। কাস্টমার চলে যাওয়ার পর সে বক্সের সাউন্ড জোরে দিয়ে দরজাটা বন্ধ করে একটু রিল্যাক্স করতে থাকে এবং হাতে ড্যাড নামের একটা ট্যাটু করতে থাকে, যেহেতু সে তার বাবাকে খুব ভালোবাসতো এবং আজ সে পৃথিবীতে নেই। হঠাৎ বক্সের বিটে একটা কাঁচের বোতল নিচে পড়ে যায়। সেটা দেখে তুলতে যাওয়ার সময় চেয়ার লেগে এদিকে তেলের বোতলটা পড়ে যায়। ভাবুন শুধু দুর্ঘটনা কিরম ভাবে হতে পারে। এদিকে পাখায় লেগে একটা লোহার চেন তার নাকের রিঙে আটকে যায়। এদিকে পাখা যত ঘুরতে থাকে সেই চেন তাকে উপরের দিকে টানতে থাকে এবং চেনটাও তার রিং থেকে খুলতে পারছে না, সেই কারণে চেয়ার থেকে টেবিলের উপরে আস্তে আস্তে উঠতে শুরু করে এবং সেই সময় টেবিল থেকে বাল্বটা নিচে পড়ে সেই বাল্ব থেকে তেলে আগুন লেগে যায়। এবার কোনোভাবে তার নাকের রিং থেকে সেই চেনটা ছাড়াতে তো পারে, কিন্তু সে পা পিছলে নিচে পড়ে যায় এবং মুহূর্তে পুরো জায়গাটায় আগুন লেগে যায়। এদিকে পরদিন সকালে স্টেফেনি চার্লিকে ঘুম থেকে তাড়াতাড়ি ডেকে তোলে এবং বলে যে এরিককে আমি বারবার মেসেজ করছি, কল করছি, কিন্তু সে কোনো উত্তরই দিচ্ছে না। এবার তারা দুজনেই বেরিয়ে পড়ে এরিকের খোঁজ নিতে মামার বাড়ি যাওয়ার জন্য। কিন্তু মামার বাড়ি ঢোকার আগেই হঠাৎ গাড়ির সামনে এরিক চলে আসে এবং তাকে দেখে তারা অবাক হয়। তখন এরিক জানায়, হ্যাঁ কালকে আমার পার্লারে একটা দুর্ঘটনা ঘটেছিল ঠিকই, কিন্তু আমার জ্যাকেটটা আমায় বাঁচিয়ে নিয়েছে আর সেই জন্য আমি বেঁচে গেছি। এবার তো স্টেফেনি আরো তাকে সাবধান করতে থাকে যে তুমি ঘরের মধ্যেই থাকো, তোমার বাইরে বেরোনো একদম ঠিক না এখন। এই বোঝাতে বোঝাতেই তারা রাস্তা দিয়ে যাচ্ছিল। ইতিমধ্যে সবাই ভীষণ চিন্তিতও ছিল, কারণ যে কোনো ছোটখাটো জিনিস থেকেই তাদের মৃত্যু হতে পারে। এবার তাদের দেখা হয় হঠাৎ জুলিয়ার সঙ্গে। জুলিয়া যেহেতু মেজো বোন তাই তার দিকে আর বেশি নজর দেয় না, কারণ জানে যে এরিকের যদি কিছু হয় তারপরেই জুলিয়ার নাম্বার আসবে এবং সে মর্নিং ওয়াকে বেরিয়ে যায়। ইতিমধ্যে রাস্তা দিয়ে একটা ডাস্টবিনের ট্রাকও যেতে থাকে। এরপর আমরা দেখি হঠাৎ একটা বল গিয়ে জুলিয়ার গায়ে লাগায়, সে ডাস্টবিনের মধ্যে পড়ে যায়। ঠিক সেই সময় ট্রাকের মেশিন ডাস্টবিনটা তুলে গাড়ির মধ্যে ফেলে দেয়। এরপর গাড়িও চলতে শুরু করে। এরা তো জিনিসটা দূর থেকে দেখে ছুটে গাড়িটার পেছনে থামানোর চেষ্টা করে, কিন্তু ড্রাইভারও এদিকে কানে হেডফোন লাগিয়ে কোনো এক ডেটিং অ্যাপে ব্যস্ত ছিল। স্টেফেনি বুদ্ধি খাটিয়ে দৌড়ে দৌড়ে গাড়ির পাশ থেকে ওপরে উঠে আসে এবং জুলিয়াকে সেখান থেকে বার করার চেষ্টা করে। ঠিক সেই সময় ডাস্টবিনের নোংরা ক্রাশ মেশিনটাও চালু হয়ে যায়। ফাইনালি এরিক এবং চার্লি ট্রাকের সামনে গিয়ে গাড়িটা দাঁড় করায়, কিন্তু ততক্ষণে জুলিয়াকে সেই ক্রাশ মেশিনটা চেপে শেষ করে ফেলেছে। শুধু জুলিয়ার
সাহায্যের জন্য বাড়ানো হাতটাই স্টেফেনির হাতে থেকে যায়। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন, মরার কথা তো ছিল এরিকের, তাহলে জুলিয়া কেন মরলো? এটা জানার জন্য তার মামিকে বিষয়টা জিজ্ঞাসা করলে তখন তিনি জানান আসলে এরিক তার বাবার সন্তানই নয়, এরিক ছিল তার মামির বয়ফ্রেন্ডের সন্তান। তাই যেহেতু তার মামার সঙ্গে এরিকের কোনো রক্তের সম্পর্ক নেই, তাই হিসেব মতো জুলিয়াই তার প্রথম সন্তান ছিল। সেই জন্যই এরিকের বদলে জুলিয়া মারা গেল এবং এরপর ছিল ববির পালা। এদিকে ববি তো ভয়ে ঠান্ডা, সে বলে আমায় কোনোভাবে বাঁচিয়ে নাও তোমরা। তখন চার্লি স্টেফেনিকে জানায় তুমি বলছিলে না যে কেউ একজন আছে যে মৃত্যু চক্র থেকে বেঁচে বেরিয়ে গেছিল? তখনই বই খুলে তারা সেই ব্যক্তি জেবির ঠিকানা খুঁজে বার করে। এরপর স্টেফেনি, তার মা, চার্লি, ববি এবং এরিক এরা সকলে মিলে বেরিয়ে পড়ে সেই ব্যক্তির সঙ্গে দেখা করতে। যার পথে তার মা তাকে জানায় আমি তোমাদের ছেড়ে কখনোই যেতে চাইনি, আসলে আমিও তোমাদের দুই ভাই বোনের মৃত্যু নিজের চোখে দেখতে পেতাম আর নিজেও সবসময় আতঙ্কে থাকতাম, আর আমার এই আতঙ্কের ছাপ যাতে তোমাদের মধ্যে না পড়ে তাই আমি তোমাদের দুজনকে ছেড়ে চলে গেছিলাম। এটা শোনার পর স্টেফেনির তার মায়ের ওপর থেকে সমস্ত অভিমান মুছে যায়। ফাইনালি তারা সেই হসপিটালে গিয়ে পৌঁছায় যেখানে সেই জেবি নামক ব্যক্তিটি কাজ করত। অনেক খোঁজাখুঁজির পর তার কাছে গিয়ে পৌঁছায়। এরা এগিয়ে তাকে কিছু বলার আগেই সে এদেরকে চিনে ফেলে এবং গড় করে সবকিছু বলে দেয় যেগুলো এরা আসলে তাদের বলবে বলে ভেবেছিল, কারণ সে আগেই জানতো যে এরা তার কাছে যাবে। যাক, এবার জিজ্ঞাসা করে যে এই মৃত্যু চক্র থেকে বেরোনোর কি কোনো উপায় আছে? উপায় তো আছে, তবে আমি বেরোতে পারিনি। একটি মাত্র মেয়ে চক্র থেকে বেরিয়েছিল, কারণ যখন এক বড় অসুখ এসে হসপিটালে মারা গিয়েছিল ডাক্তাররা কিছুক্ষণের মধ্যে তাকে আবারও বাঁচিয়ে তোলে, তাই মরে গিয়ে বেঁচে যাওয়ার মাধ্যমে সেই চক্র থেকে মুক্তি পায়। আর আমি এখনো বেঁচে আছি কারণ আইরিসের রক্তের সম্পর্কে সকলে মারা যাওয়ার পর আমি শেষে মারা যাব। সে আরো বলে এই চক্র থেকে বেরোনোর মাত্র দুটি উপায়, এক তোমরা কাউকে খুন করতে পারো, তাহলে তার আয়ুটা তোমাদের মধ্যে চলে আসবে, আর আরেক উপায় হলো নিজেকে মেরে ফেলে আবারও বেঁচে ওঠা, যেটা কিনা প্রায় অসম্ভব ব্যাপার। কিন্তু হ্যাঁ, এটা যদি করতে যাওয়ার না পারো তাহলে মৃত্যু তোমাদের সাথে সাথে আরো অনেকেরও প্রাণ নিতে পারে, সুতরাং যা করবে খুব ভেবেচিন্তে। এদিকে তারা দোটানায় পড়ে যায়, কারণ তারা ইচ্ছে করে তো কাউকে মারতেও চায় না, আবার নিজে মরে গিয়ে ফিরে আসাটা একদমই অসম্ভব কাজ। ইতিমধ্যেই তারা পিছন ফিরে দেখে এরিক আর ববি সেখানে নেই। আসলে এরিক ববিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে এসে একটা ফোন দিয়ে আটে। সে জানায় আমরা তো এখন হসপিটালেই রয়েছি, তাই এখানেই তোমাকে একটা পিনাট বাটার খাওয়াবো, যেটাতে তোমার অ্যালার্জি রয়েছে, খাওয়া মাত্রই তুমি দম বন্ধ হয়ে মারা যাবে, আর সঙ্গে সঙ্গেই তোমাকে এমার্জেন্সি চেম্বারে নিয়ে গিয়ে চিকিৎসা করে ফিরিয়ে আনবো। এবং তারা তাদের প্ল্যান অনুযায়ী একটা পিনাট বাটারের প্যাকেট নিয়ে ঠিক এমার্জেন্সি রুমের অপর দিকের একটা ঘরে ঢুকে যায়। দুর্ভাগ্যবশত সেটা ছিল একটা এমআরআই করা রুম। এদিকে বাকিরা তো তাদের পাগলের মতো খুঁজতে থাকে, কারণ হসপিটালে মরার হাজার রকম পদ্ধতি আছে। এদিকে ববি তো সেটা কিছুতেই খেতে চাইছিল না, কিন্তু এরিক তাকে জোর করে সেটা খাওয়ায়। এর সাথে সাথে মৃত্যু নিজের খেলা শুরু করে দেয়। দুর্ভাগ্যবশত সেই এমআরআই মেশিনটা চালু হয়ে যায় এবং ধীরে ধীরে তার পাওয়ারও বাড়তে শুরু করে। এবং আমরা জানি এমআরআই মেশিন তো নিজের দিকে সমস্ত লোহার জিনিস টেনে নেয়। এদিকে এরিক সারা শরীরে তো সেই লোহার রিং পড়েছিল ছোট ছোট, সেগুলো সব কিছু আস্তে আস্তে ছিঁড়ে ছিঁড়ে সেই মেশিনে চলে যায়। মানে ভাবো তার কি পরিমাণ কষ্ট হচ্ছিল। এরপর সেখানে থাকা একটা লোহার হুইল চেয়ার টানার ফলে এরিকও সেটার সঙ্গে আটকে পড়ে। এদিকে ববি দূর থেকে দেখে চেষ্টা করেও কিছু করতে পারে না, কারণ ততক্ষণে পিনাট বাটারের অ্যালার্জিতে তার দম আটকে আসছিল। এরপর মেশিনের পাওয়ার ধীরে ধীরে আরো বেড়ে গেলে এরিক তার মধ্যে খুব বাজেভাবে আটকে গিয়ে সেখানেই মারা যায়। আর ববি কোনোভাবে নিজে উঠে দাঁড়াতে পারলেও মেশিনের টানে অন্য একটা লোহার জিনিস ববির মধ্যে ঢুকে সেও মারা যায়। যাক, এই সব দৃশ্যগুলো আমি ব্লার করেই দেখাচ্ছি, কারণ এগুলো সরাসরি দেখানো মানে প্রায় অসম্ভব ব্যাপার, মানে বিশেষত ইউটিউবে। এই ঘটনার পর স্টেফেনি তার মা ও ভাইকে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে আসে। এরপর চার্লি কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করে এরিক যখন আমাদের রক্তের সম্পর্কে নয় তাহলে ও কেন মরলো? তখন স্টেফেনি জানায় যেমনটা ওই জেবি নামক ব্যক্তিটা জানিয়েছিলেন যে এই মৃত্যুর সঙ্গে যে খেলবে তাকে মূল্য চোকাতেই হবে। মধ্যে কথা তার মামার পরিবারের সবাই এখন শেষ। এবার যেহেতু মরার পালা স্টেফেনির মায়ের, তাই তারা একটা সিদ্ধান্ত নেয়। একমাত্র সুরক্ষিত জায়গা হলো দিদার ওই পুরনো বাড়ি, এবং সেখানে গিয়ে যদি তার মা নিজেকে বাঁচিয়ে রাখতে পারে তাহলে এদের মরার পালাও আর আসবে না। কিন্তু মৃত্যু যদি তাকে সেই ঘর পর্যন্ত পৌঁছে দেয় তবে তো। তাই স্টেফেনি জানায় আমি যেহেতু মৃত্যুর আভাস দেখতে পাই তাই আমি তোমাকে সেই দিদার ঘর পর্যন্ত পৌঁছে দেবো। অন্যদিকে দেখতে পাই তার দিদার বইয়ের মধ্যে আটকানো সেই কয়েনটা পড়ে গিয়েছিল এবং সেটা কুড়িয়ে পায় এক বৃদ্ধা মহিলা। যাক, এই অভিশপ্ত কয়েনটার কানেকশন আমরা একদম শেষ অবধি পাবো। ওই রাতেই তার দিদার বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আবারও সেই হাইওয়ে এবং জঙ্গলের রাস্তা ধরে তারা সেখানে গিয়ে পৌঁছায়। এরপর তারা আশেপাশে দেখে বুঝতে পারে যে মৃত্যু যেন ছটপট করছে এদেরকে গ্রাস করার জন্য। তাই স্টেফেনি আর দেরি না করে সামনের দরজাটা ভেঙে গাড়ি নিয়ে ভেতরে ঢুকে যায় এবং একদম ঘরের সামনে পৌঁছে যায় ঠিকই, কিন্তু তখনই মৃত্যু তার খেলা শুরু করে দেয়। কোনোভাবে স্টেফেনির সিট বেল্ট আর খুলছেই না, সে এমনভাবে আটকে যায় যে বাকিরা তাকে হেল্প করতে চাইলেও আর খুলতে পারে না। কিন্তু স্টেফেনি তার মাকে মানা করে জানায় যে না, আমাকে সাহায্য না করে তুমি যত তাড়াতাড়ি পারো ওই ঘরের মধ্যে ঢুকে যাও, কারণ তুমি বেঁচে গেলেই আমাদের আর কিচ্ছু হবে না। সেই মতো তার ভাই তার মাকে নিয়ে যায় সেই ঘরের মধ্যে রাখার জন্য, কিন্তু মৃত্যুর কাছে কি যেটা সম্ভব? তখন আবারও সে তার চাল ছালে। একটা টপ সিলিন্ডারের উপর ভেঙে পড়ায় গ্যাস লিক হয়ে যায় এবং আগুনের ফুলকি লাগা মাত্রই ঘরটা পুরো ব্লাস্ট হয়ে উড়ে যায়। এর ফলে তার ভাই এবং মা ছিটকে বাইরে পড়ে যায় এবং স্টেফেনির গাড়িটাও উল্টে জলে পড়ে যায়। এদিকে চার্লি একটা কাঠের নিচে এমন ভাবে ফেঁসে আসে যে সে নিজে বেরোতেই পারছিল না। এবার তার মা ওই অর্ধেক ঝলসানো অবস্থায় উঠে এসে চার্লিকে সেখান থেকে বার করে এবং বলে তুমি দিদির কাছে যাও। এই বলা মাত্রই তার উপরে আবারও একটা পোস্টার পড়ে সে সেখানেই মারা যায়। এবার চার্লি আর দেরি না করে তার দিদিকে বাঁচানোর জন্য সেই গাড়ির মধ্যে যায় এবং বেশ খানিকক্ষণ চেষ্টা করার
করার পর সেই সিট বেল্ট কেটে তার দিদিকে সেখান থেকে বার করে আনে, কিন্তু ততক্ষণে তার দিদি প্রায় মারা গিয়েছিল বললেই চলে। কিন্তু কিছুক্ষণ পরে এসে বেঁচে ওঠে। এটা দেখে তারা ভাবে হয়তো তারা মৃত্যু চক্র থেকে মুক্তি পেয়ে গেল, যেহেতু তার দিদি মরে গিয়ে আবারও ফিরে এলো। এবার সবকিছু স্বাভাবিক হতে তারা দুই ভাই বোন যাচ্ছিল একটা পার্টিতে, মানে চার্লির বান্ধবীর বাড়ি। তারা গাড়িতে করে যথারীতি সেখানে পৌঁছায় এবং তার বান্ধবীর বাবাকে ধন্যবাদ জানায়, কারণ সেই ডাক্তার স্টেফিনিকে ওই জলে ডুবে যাওয়ার পর ভালোভাবে চেক আপ করেছিল। আর ঠিক তখনই তার কাছ থেকে জানতে পারে যে স্টেফিনি কখনো পুরোপুরি মারাই যায়নি, জাস্ট জল খেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। এটা শুনে তো তাদের আবারও চিন্তায় মাথা খারাপ হয়ে যায়, কারণ জানে তাহলে এখনো মৃত্যু চক্র থেকে তারা মুক্তি পায়নি। এবারে আমরা দেখি যে কয়েনটার কারণে এই পুরো দুর্ঘটনাটা শুরু হয়েছিল সেটা তার ব্যাগ থেকে পড়ে গিয়ে গড়িয়ে গড়িয়ে একটা রেল লাইনের ক্যাপে আটকে যায়। তাহলে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এরপরে কি হতে চলেছে। এদিকে এরাও বুঝে যায় যে আমরা যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। কিছুক্ষণের মধ্যেই পেছন থেকে তারা ট্রেনের শব্দ পায় এবং তাকিয়ে দেখে গোটা একটা ট্রেন লাইনচ্যুত হয়ে তাদের দিকেই ছুটে আসছে। এটা দেখার পর তারা প্রাণ বাঁচানোর বৃথা চেষ্টা করলেও সেই ট্রেনের বগি থেকে বড় বড় দুটো কাঠের টুকরো বের হয়ে প্রথমে স্টেফিনির এবং পরে চার্লির মৃত্যু হয়। মানে আমরা এটাই জানলাম যে মৃত্যু যাদের কপালে একবার লেখা হয়ে যায় তারা সেটা বারবার এড়িয়ে গেলেও সম্পূর্ণ পিছু ছাড়ানো একেবারেই সম্ভব নয়। এবং এখানেই আমাদের এই মর্মান্তিক গল্পটির সমাপ্তি ঘটে।